দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি ওয়ালিদ সাকিব। দর্শক, আজকের আয়োজনে আমরা কথা বলবো দেশের ব্যাংকিং খাত ও পুঁজিবাজার নিয়ে। আমাদের সাথে আজকের আয়োজনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। জনাব আবু আহমেদ, আপনাকে স্বাগতম। প্রথমে একটু আমাদের দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে যদি আমরা একটু বলতে চাই, যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি যে আমাদের অর্থনীতির অনেকগুলো পরিসংখ্যান পরিবর্তন হয়েছে। এর আগের যে রেজিমটা ছিল সেই রেজিমে আমরা দেখতাম যে আসলে অনেক কিছু গোপন করা হতো, সেগুলো গোপন করা থেকে সরকার সরে এসেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো এরপরে আমরা দেখলাম যে আমাদের অর্থনীতি আসলে খুব একটা ভালো নেই 5 আগস্ট পরবর্তী সময়ে। আপনি এই মুহূর্তে ঠিক আপনি কিভাবে অর্থনীতিকে দেখছেন? অর্থনীতি কি গত 5-6 মাসে ঘুরে দাঁড়াতে পেরেছে? আমি মনে করি যে অনেকটা পেরেছে এবং পারবে ইনশাল্লাহ। তোমরা যেগুলো কথা বলতেছিল 5 অগাস্টের আগে কিছু পরিসংখ্যান হয়তো মনে হচ্ছে খুব রোজি, কিন্তু ওগুলো আসলে ইয়ে ছিল না, সত্য ছিল না। ওগুলো বানানো ছিল। আমাদের জিডিপির যে সাইজ সেটা নিয়ে প্রশ্ন উঠতেছে এখন, এমনকি গ্রোথ রেট নিয়ে প্রশ্ন উঠতেছে, ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠতেছে যে এগুলো প্রকৃত হয়েছিল কিনা, না পরিসংখ্যানকে করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে, অথবা অ্যাড করা হয়েছে, এগুলো নিয়ে প্রশ্ন উঠতেছে। এটা ঠিক 5 অগাস্টের পরে বা আগের একটা বিপ্লব আপরাইজিংয়ের মাধ্যমে তো পরিবর্তনটা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এটার একটা ইমিডিয়েট একটা পেইন আছে, এটা ইকোনমিতে হবেই। সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে সেখানে এটা হয়েছে। ওটা হচ্ছে শর্ট টার্ম কিছু পেন আমাদের ইকোনমিকে বহন করতেই হবে। এর মধ্যে হয়তো তুমি বলতে পারো ইনভেস্টমেন্টের ডিসরাপশন, মূল্যস্ফীতি সাময়িক বেড়েছিল, কিন্তু এই মূল্যস্ফীতিটা শুরু হয়েছিল সে আগের রিজিমের সেই সময়ের আরও তিন বছর আগ থেকে। ওই সময় ওই রিজিমের সময় 3-4 বছর আগ থেকে সেটা বেশ বাড়তেছিল। এই সময় এর পরে এসে যে খুব বেশি বেড়েছে আমি সেটা বলবো না, হয়তো কমে নাই। তো আমার তো মনে হয় সবাই বলতেছে, সব জনগণ বলতেছে যে একটা স্বস্তিদায়ক ছিল, মার্কেট ছিল, কমোডিটি প্রাইসেস, এসেনশিয়ালস রমাদানের, সেটা যে আইটেমের দিকে দেখো না কেন, তো বরং কোথাও কোথাও কমেছে। তো এটাও আমার কাছে মনে হচ্ছে যে ইকোনমি, আরেকটা হচ্ছে যে ইকোনমিতে সময় প্লান্ডার হয়েছে, প্লান্ডারিং এমন ব্যাপক হয়েছে। তোমরা যেটা দেখো, ইনভেস্টমেন্ট লোন দিয়েছে, এটাকে ফেক কোম্পানি গঠন করা হয়েছে। বোর্ড অফ ডাইরেক্টরস যেটাকে বলা হয়, যেটা মেন পলিসি ডিসিশন মেকিং বডি, সেখানে তাদের নিজস্ব লোকের দেওয়া হয়েছে। আবার ওই গ্রুপে আবার বিভিন্ন কোম্পানি গঠন করেছে যেগুলো রিয়েল না, তাদের ওই সমস্ত কোম্পানির নামের কথিত লোন নিয়েছে। লোন নিয়ে টাকাটা ওয়াপস করে নাই, করবেও না। উদ্দেশ্য হচ্ছিল এই ডিপোজিটার্স মানিকে নিয়ে নেওয়া। এই ডিপোজিটার্স মানি কিন্তু জনগণের টাকা। তুমি দেখো ইসলামী ব্যাংক থেকে কত টাকা নিচ্ছে, জনতা ব্যাংক থেকে কত টাকা নিচ্ছে, ফার্স্ট সিকিউরিটি থেকে কত টাকা নেওয়া হয়েছে, এসআইবিএল থেকে কত টাকা নেওয়া হয়েছে, ওই ইউনিয়ন ব্যাংক থেকে কত টাকা নেওয়া হয়েছে। এগুলো কি এমনি এইসব ব্যাংক যে এখন যে তোমার যে মানে রেড লাইটে, রেড জোনে আছে, এটা কি এমনি এমনি হয়েছে? ওই সমস্ত প্লান্ডারিং কারণ। তো এখন তো অন্তত প্লান্ডারিংটা বন্ধ হয়েছে। নতুন যারা বোর্ডে দেওয়া হয়েছে তারা তো অন্তত চোর না। হ্যাঁ, জনগণ ডিপোজিটার্স মানি অন্তত এই সময় আর তো বেহাত হচ্ছে না। তো একটা কনফিডেন্স ফেরত আসতেছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে, নতুন সেট আপ দিচ্ছে, কিন্তু তোমার ইমিডিয়েট রেজাল্ট যে আসবে এটা কোনো কথা না, একটু সময় নেবে। হ্যাঁ, এই যে ধরো কত লক্ষ কোটি টাকা যে পাচার হলো, এগুলো তো আমাদের লোকাল কারেন্সিতে পাচার হয় না, হয়েছে তো ফরেন এক্সচেঞ্জে। লোকাল কারেন্সি কনভার্ট ইন্টু ফরেন এক্সচেঞ্জ। এই জন্য তো আমাদের এই দুর্দশাতে আমরা পতিত হয়েছি। ওই সরকারের সময় যেটা পতন হয়েছে, যে সরকার, সেই সরকারের সময় আমাদের $46 বিলিয়ন, ইভেন
ওই আমাদের সবচেয়ে যেটা ওদের গ্লোরিয়াস টাইম যেটা ওকে বলা হয়, সে $46 বিলিয়ন থেকে কমতে কমতে কত 15-তে চলে এসেছিল না ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। তো আজকে তো সেটা ঘুরে দাঁড়াইছে, এখন তো 21 বিলিয়ন প্লাস অথবা $22 বিলিয়ন। ব্যাংক খাতে গত অর্থাৎ দেড় দশকের যে শাসনামল আমরা দেখেছি, সেই শাসনামলে আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি আমরা বলি যে ব্যাংক খাতকে যদি বলি ভুল হবে না, সেই ব্যাংক খাতকে আপনি কি মনে করছেন? বাংলাদেশ ব্যাংক অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, অনেকগুলো আমার ব্যাংক কাছে মনে হয় গুড পদক্ষেপ। তারা বোর্ডকে ছোট বোর্ড করেছে, নিউট্রাল লোকজন দিয়েছে, এর মধ্যে প্রফেশনাল লোকজনও আছে, রেজাল্ট দেখা দিচ্ছে। একটু সময় হয়তো লাগতেছে, অর্থাৎ কনফিডেন্সের ব্যাপার। তুমি ব্যাংক তো চলে কনফিডেন্সের ভিত্তিতে, ডিপোজিটার্স কনফিডেন্স। তো একটা ব্যাংকগুলো যদি ধরো ধরো প্রকৃত সত্য তো হয়েছে যে ডিপোজিটার্স মানে লোপাট হয়েছে, তো ওইসব ব্যাংকে তো ডিপোজিটার যেতে চাবে না। ওই কনফিডেন্সটা ফেরত আনতে একটু সময় লাগবে যদি ব্যাংক চলে। কোনো সবগুলো চলবে আমি সেটা নাও বলতে পারি না, কোনোটা নাও চলতে পারে। এটা সারা পৃথিবীতে এটা ইয়ে আছে। এখন বাংলাদেশ ব্যাংক তো সাপোর্ট দিচ্ছে, লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে। তো হ্যাঁ, তুমি ইসলামী ব্যাংকের কথা চিন্তা করো, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ব্যাংক ছিল 2017-তে। কেন? ওটা সম্পদটা হয়ে গেছে কাল, বেশি সম্পদ কেন? আর এটার সঙ্গে ইসলাম আছে, ওয়াই ইসলাম ইজ দেয়ার। এটা বাস, ইসলাম আর সম্পদ এটা থাকতে পারবে না, এটাকে জোর করে দখল করা হলো। এরপরে যে ব্যাংক যে হারে গ্রো করতেছিল, এরপরে সব স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। আর সেই ব্যাংক দেউলিয়া হয়ে গেল। ক্যান ইউ বিলিভ ইট? যে ব্যাংক একটা এক্সাম্পল ছিল সবার সামনে, মডেল ছিল, সারা পৃথিবীতে এত বিখ্যাত হলো, বিদেশিরা ওইখানে ইনভেস্টমেন্ট করেছে, তারা ছিল স্পন্সার, আল রাজি, কুয়েত ডেভেলপমেন্ট ফান্ড বা এ ধরনের। তো এরা তো হতবাক হয়ে গেল যে আমাদেরকে জিজ্ঞাসা না করি এই ব্যাংকের অধিক ইয়ে করালো, মানে অকুপাই করা হলো। যে আমরা জানি আসলে যে সে সময় আসলে একরকম বাংলাদেশ ব্যাংকের তখনকার যিনি গভর্নর ছিলেন তিনি রাত 10টা পর্যন্ত, ওই জন্য অনেক রাত পর্যন্ত ওরা তিনি ছিলেন। এই যে বাংলাদেশ ব্যাংক গভর্নর তো স্পাইনলেস, তুমি স্পাইনলেস লোক যদি বসা রাখো বকসংবদ টাইপের, তুমি যত স্বাধীনতা দাও কোনো লাভ হবে না। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস টাইমে সময় হলো একটি বিরতি নেয়ার। বিরতির পর আমরা কথা বলবো দেশের পুঁজিবাজার নিয়ে, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস টাইমে। আমরা একটু পুঁজিবাজার সম্পর্কে আমরা অধ্যাপক আবু আহমেদের সাথে আমরা আলোচনা করতে চাই। তিনি একজন পুঁজিবাজার বিশ্লেষক, দীর্ঘদিন ধরে আসলে তিনি দেশের পুঁজিবাজার নিয়ে আসলে কাজ করছেন। তো জনাব আবু আহমেদ, আমরা দেখছি যে আমাদের 5 আগস্ট যখন সরকার পতন হলো, তখন আমরা দেখলাম যে আমাদের পুঁজিবাজারে একটা চাঙ্গা একটা ভাব দেখা গেল। আমরা দেখলাম যে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা আসলো, কিন্তু সেটা হঠাৎ করে আবার আস্থাটা কি কিছুটা কমে গিয়েছে? আমরা টানা দরপতনও দেখেছি। আর বাজারের বর্তমান যে পরিস্থিতি, যে উত্থান পতন হচ্ছে, বেশিরভাগ সময় আমরা পতন দেখছি, কিন্তু অস্বস্তি আসলে রয়েই গেছে। যে কয়েকদিন উত্থান হচ্ছে তখনও কিন্তু অস্বস্তি রয়ে গেছে। এটা কেন? সবচেয়ে বেশি আমি মানে ব্রেন খাটাইছি, আমার পরিশ্রম দিয়েছি, থটস শেয়ার বাজারকে মানে বড় করার জন্য, পার্টিসিপেটিভ করার জন্য। এটা সিন্স 85, 88, 89, 91, 92, 93 I played মানে অনেক ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি ফাইন্যান্স মিনিস্টার্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবাইকে ডাকতাম, ডিবেট করা হতো, সেমিনার করা হতো, এবং এটাকে বড় করা, বেশি কোম্পানি লিস্টিংয়ে আনা, সরকারিগুলো আনা, দেশের ভালোগুলোকে আনা। আই প্লেড এ রোল, বিশ্বাস করো। অ্যান্ড আই অলওয়েজ স্টুড ফর দ্য স্মল ইনভেস্টার্স, কারণ তখন তো ইনস্টিটিউশন ইনভেস্টার অতটা ছিল না। এমনকি যখন আইপিওতে তাদের কোটা কমাই দিচ্ছিল, এটা ওয়ান্স ইট ওয়াজ 90%, তখন আমি বলেছি এটা ঠিক হচ্ছে না। যখন আমাদের ওই মিউচুয়াল ফান্ডগুলো আসলো, তখন তাদের পক্ষে দিয়ে দেওয়া হচ্ছে। আনফর্চুনেটলি ওই পরে যারা বিনিয়োগকারী আর কি, তারা হয়তো আমাকে কিছু ভুলো বুঝেছে যে আমি হয়তো, কিন্তু আমি কেন চাইবো না পুঁজিবাজারটা চাঙ্গা হোক? এই যে সূচকের সঙ্গে উঠানামার সঙ্গে চাঙ্গার কোনো সম্পর্ক থাকা উচিত না। সূচক উঠানামা পুঁজিবাজারের বৈশিষ্ট্য। পৃথিবীতে কি এমন পুঁজিবাজার নেয় যাদের হাফ, এই যে টেসলার শেয়ার 50% নেই। ইন্ডিয়ান শেয়ার বাজার পড়ছে 1000, 1200, 1500 পয়েন্ট পড়ছে।
তাদের ওইখানে আরও পড়বে কিনা এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে। তো ইট ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। এখন তুমি যেটা বললে যে হ্যাঁ রেজিম চেঞ্জের ইমিডিয়েট পরে হ্যাঁ ওই একটা আশা তো বেশি দেখা দিয়েছিল, কিন্তু রেজিম চেঞ্জের ওই যে আমি বললাম না যেটা ওই যে একটা ডেলিভারি পেইন্স যেটা আর কি, সেটা তো আস্তে আস্তে ইয়ে হচ্ছিল। আর একটা কথা মনে রাখো, আমাদের এখানে 380টা কোম্পানির মধ্যে ওই বিরাট একটা সংখ্যক জ্যাড ক্যাটাগরি, বিরাট একটা সংখ্যক, যেগুলো হয়তো বন্ধ, নন পারফর্মিং কোম্পানি, ইনডেটেড হাইলি, এবং যেগুলো থেকে কোনো ডিভিডেন্ড কেউই পায় না ইত্যাদি। তো এখন আমাদের দেখতে হবে যে আমরা আমাদের গত 15 বছরে কি কোনো ভালো আইপিও এসেছে? আসে নাই। হ্যাঁ তুমি বলতে পারো লাস্টে এসেছিল রবি, যদিও সেটারও মানে ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি অতটা ছিল না। তখন তো ডিএসসি সিএসসির এই পাওয়ার ইয়াটাও নিয়ে গেছে, পাওয়ারটাও, যে তোমাদের কোনো কিছু বলার দরকার নেই, সব কিছু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করতো, তারাই ডিকটেট করতো যে বাজারের সূচক কোথায় যাবে না যাবে। মানে ইনফ্যাক্ট আমি যেটা বলি খুব সস্তাতে তারা ওই গ্যামলার্সদেরকে লালন পালন, এদের মাধ্যমে আর্টিফিশিয়ালি বাজারকে উপরে তোলা, 1500 কোটি 2000 কোটি হোয়াট এভার ইউজ হয়, এর মধ্যে 90% ছিল ওই গ্যামলিং থেকে হতো। এটা কি ভালো ছিল? মোটেই ভালো ছিল না। প্রকৃত বিনিয়োগ তখন 10-15% ছিল, বড় বড় মানে যারা লঙ্গার পিরিয়ডের জন্য বিনিয়োগ। এই প্রসঙ্গে আপনার কথার প্রসঙ্গে আসলে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ভালো কোম্পানি আমরা তালিকাভুক্ত করতে পারছি না, আপনি বলছিলেন যে এখনো আসে নাই। প্রথম আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা করতে পারছি না, আর একটা প্রশ্ন হচ্ছে এই যে ভালো কোম্পানি না থাকার কারণেই কি আসলে বাজারে আসলে এক ধরনের জুয়া খেলা চলছে কিনা শেয়ার বাজারে? অনেকটা, কারণ অপশানগুলো কমে গিয়েছিল, তবুও ভালো ছিল। আনফর্চুনেটলি সংখ্যা ওভারহেলমেন্ট, যে মার্জিন লোন একটা, ওটাতে আপদ এখনও আছে সেটা। ওই যারা মার্জিন লোন নিয়েছে তাদের মধ্যে 90% ক্ষতিগ্রস্তটা হয়েছে। প্রকৃত বিনিয়োগকারীর হয়তো 10% ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, মার্কেট স্লামিং এর কারণে বা মার্কেট ডাউনসের কারণে প্রকৃত বিনিয়োগকারী 30% হয়তো এটা হতেই পারে, ইরোশন হয়েছে ভ্যালুতে। আর একটা কথা যেটা কি কিনা প্রশ্নটা করলাম, এই যে আমরা কেন ভালো কোম্পানিগুলোকে আমরা তালিকাভুক্ত করতে পারবো? এইটা দেখো অল এলং আমি ব্যক্তি হিসেবে আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন, প্রথম যে ব্যক্তি হিসেবে যারা ইনভেস্টিং কমিউনিটির পক্ষ থেকে সবসময় আমি ভালো কোম্পানি লিস্টিং আনার কথা বলতাম। এটা এখন না, গত 15-20 বছর 25 বছর আগ থেকে বলতাম যে কেন মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো স্টিল রিমেনিং আউটসাইড দ্য স্টক মার্কেট লিস্টিং, তারা কেন আসবে না। আমি ইকোনমিক্সের প্রফেসর, ইকোনমিক্সের ছাত্র, ইকোনমিক্সের শিক্ষক হিসেবে আমি যেটা দেখেছি, একটা ইনসেন্টিভ সিস্টেম ছাড়া কেন ওরা ওদের ওনারশিপটা এখানে ডাইলিউট করতে আসবে? 10% যদিও খুব কম, অনলি 10%। বিদেশি কোম্পানিগুলো এরা ট্যাক্স দেয় ট্রান্সপারেন্ট, ওদের জন্য 10% ট্যাক্স কম ট্যাক্স, মানে কর্পোরেট ইনকাম ট্যাক্সের হার কম, এটা ভীষণ বড় জিনিস, বড় ইনসেন্টিভ। এটা ছিল এক সময়। তুমি দেখো যখন ছিল তখন মেরিকো এসেছে লিস্টিংয়ে, বার্জার এসেছে লিস্টিংয়ে, গ্রামীণ ফোন তখন এসেছিল, এরপরে কি এসেছিল? এরপরে সব ওই যে ইনসেন্টিভগুলো তুলে নেওয়া হয়েছে। রিজিমের সময় আমরা যেটা ওই যে অর্থমন্ত্রী যাকে দেওয়া হলো লাস্টে আর কি, উনি ওই লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে তো কমাইছে, ওই নন লিস্টেডের ক্ষেত্রে এগুলো কমাই দিছে। নন লিস্টেড মানে প্রাইভেটলি ম্যানেজ কোম্পানিগুলো, পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে উনি কমাই দিছে। আর ওগুলোর থেকে ওগুলা কমাই নেয়, ওগুলার থেকে বরং ওই মানে ওই যে সুযোগটা ছিল সেটা উইথড্র করছে। আর ওই যে প্রাইভেটলি ম্যানেজ যারা ব্যক্তি পর্যায়ে, ওগুলা ট্যাক্স রেট কমাই দিছে, যারা ট্যাক্সই দেয় না, যারা ট্যাক্স দেয় না তাদের ট্যাক্স কমাই লাভটা কিছু ছিল। এটা কোনো আর্গুমেন্ট ছিল না। আমি জানি না কোনো কিছু ব্যক্তির সুবিধার জন্য সেটা করা হয়েছিল কিনা। পাবলিক ইন্টারেস্টে না আপনাকে উচিত ছিল লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে ট্যাক্স রেট কমাই দেয়। দেখো ইন্ডিয়াতে কমাচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স, যুক্তরাষ্ট্রে কমাচ্ছে, যেখানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স রেট ছিল এককালে, সেটা কমাই কোথায় নিয়ে 20%-এর নিচে নিয়ে আসছে ওরা। ইন্ডিয়াতে 20% নিচে নেওয়ার জন্য প্রোগ্রামিং করা হচ্ছে। তো আমার দেশে তো ট্যাক্স রেট এত বেশি, বিদেশি বিনিয়োগ করার প্রশ্ন করে, আমি লোকাল লোকেরও তো একটা প্রশ্ন করবে যে আপনি যদি ট্যাক্সের কিছু ফিসক্যাল ইনসেন্টিভস আদারওয়াইজ কিছু না দেন, তাহলে ভালো কোম্পানিগুলো কেন আসবে এখানে? কেন তারা তাদের 10% মালিকানা ছাড়িয়ে দিবে এদেশের জনগণের জন্য? জি জনাব মোহাম্মদ, আমরাও আশা করব আসলে আমাদের সরকার আসলে পুঁজিবাজারের যে ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে তাদের স্বার্থে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সিদ্ধান্ত নেবেন। তো দর্শক, পূবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস টাইমের সময় হলো বিদায়ের।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।